মঙ্গলবার অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন শেষে কবিতার পাঠ কেন্দ্র আমরা সকাল থেকে শুরু করেছি। আজকে মূলত আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মাইনর সিলেবাসের অন্তর্গত রাষ্ট্রবিজ্ঞান বিষয় এবং সেই সাথে আছে প্রথম সেমিস্টারের বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা। আমরা প্রথম সকালটা শুরু করেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের একটা ক্লাস দিয়ে। সেই ক্লাসে যে সকল ছাত্রছাত্রীরা আমার এখানে পাঠ নিতে আসে তারা প্রত্যেকেই সুন্দর এবং ইতিপূর্বে তারা ভালো রেজাল্ট করেছে। কিন্তু অতি পরিতাপের বিষয় বা দুঃখের বিষয়, থার্ড সেমিস্টারে এরা উঠে এদের ভাব ভঙ্গিমা এবং অন্যান্য বিষয়ে যেগুলি আমার চোখে খুব বেশি সুন্দর নয়, সেগুলো আমি মাঝে মাঝে দেখতে পাই। তো আজকে যে বিষয়ের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি সেটি হলো এই। প্রথমেই বলেছি এরা প্রত্যেকেই ভালো ছাত্রছাত্রী, এরা অনেক কিছু করতে পারে, অনেক সম্ভাবনা এদের মধ্যে ছিল, সেটা আমি লক্ষ্য করেছি। আজকে আমরা শুরু করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারের মাইনর সিলেবাসের একটি অন্যতম প্রশ্ন, যে প্রশ্নটা পরীক্ষায় মাঝে মাঝে আসে এবং আসার সম্ভাবনা প্রবল। প্রশ্নটা হলো এই: মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা উচ্চকক্ষ অর্থাৎ সিনেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করতে বলেছি। প্রশ্নটা প্রথমে এদেরকে আমি লিখতে দিয়েছি। ওদের লেখা শেষ হওয়ার পরে ওরা যে কলঙ্ক আমার নামে ছুড়ে দিল সেটি হলো এই: আমি ওদের আগের মতো আর পড়াই না এবং ওদেরকে পড়া ধরি না। তা জিনিসটা খুবই ভালো লেগেছে যে ওরা সঠিক মূল্যায়ন আমার সম্পর্কে করেছে। অতঃপর যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ অর্থাৎ সিনেট, তার গঠন, ক্ষমতা, কার্যাবলী আমি এখানে আলোচনা করেছি একাধিকবার। আমি তোমাদের উদ্দেশ্যে তার গঠনটা আবার বলছি, এবং তোমাদের যদি মনে হয় আমি সঠিকভাবে তোমাদেরকে বলতে পারছি তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রাখলাম। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যার উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা। সেখানে আমরা দেখেছি যে এই সিনেটে সে দেশের প্রতিটি রাজ্য থেকে সম প্রতিনিধি প্রেরণ করে, এবং এই প্রতিনিধি প্রেরণ হয় জনসংখ্যা নির্বিশেষে। এই সম প্রতিনিধির ভিত্তিতে সে দেশের সিনেট সভা গঠিত হয়। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অঙ্গরাজ্যের সংখ্যা 50। সেহেতু বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিনেট সভা, আইনসভা আছে, তার সদস্য সংখ্যা হবে 100। এবার আমরা আলোচনা করব এই সিনেটে কারা সদস্য হবার যোগ্যতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য হতে গেলে তাকে অবশ্যই 9 বছর সে দেশের নাগরিক হতে হবে। সেই সাথে তাকে অবশ্যই 30 বছর বয়স হতে হবে। আর যেহেতু প্রতিটি রাজ্য থেকে তারা নির্বাচিত হন, সেহেতু সেই অঙ্গরাজ্যের তাকে অবশ্যই নাগরিক হতে হবে। আমরা জানি
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট আইনসভা একটি স্থায়ী কক্ষ, আর এই স্থায়ী কক্ষ হওয়ার কারণে এই সিনেট সভাকে একেবারে ভেঙে দেওয়া যায় না। তবে এই সিনেটের যে সকল সদস্য নির্বাচিত হন তাদের কার্যকালের মেয়াদ 6 বছর, কিন্তু প্রতি 2 বছর অন্তর সে দেশের সিনেট আইনসভার সদস্যরা অবসর গ্রহণ করেন এবং সেই সংখ্যাটা হলো 1/3। আর অবসর গ্রহণ করার ফলে যে শূন্যস্থান সে দেশের উচ্চকক্ষে অর্থাৎ সিনেটে তৈরি হয়, সেখানে আবার নতুন সদস্য আসে বা নির্বাচিত করা হয়। এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা অর্থাৎ উচ্চকক্ষ সিনেট সভার গঠন। এবার আমরা আসব মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ আইনসভার যে সিনেট সভা তার ক্ষমতা। এই ক্ষমতায় প্রথম আমরা আলোচনা করেছিলাম আইন বিষয়ক ক্ষমতা। আর এই আইন বিষয়ক ক্ষমতা বলতে গিয়ে আমরা প্রথমে বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা, যার উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা, এই দুটি সভাই সম ক্ষমতা সম্পন্ন। তবে সে দেশের সাধারণ বিল উত্থাপনের ক্ষেত্রে মূল ক্ষমতা ভোগ করে থাকে প্রতিনিধি সভা, কিন্তু এই সাধারণ বিল সিনেট সভাও উত্থাপিত হতে পারে। আর প্রতিনিধি সভায় যে সাধারণ বিল উত্থাপিত হয়েছে, উত্থাপিত হওয়ার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বিলটি পাঠাতে হয় সে দেশের উচ্চকক্ষে অর্থাৎ সিনেটে। আর সিনেটের অনুমোদন পেলে তবে সেটি কার্যকরী হতে পারে। তবে অবশ্যই এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রাজ্য সিনেটের অনুমোদন পর সে দেশের কংগ্রেস কমিটি অনুমোদন দিলে তবেই সেটা আইনে রূপান্তরিত হয়। কিন্তু এখানে বলে রাখা ভালো যে সিনেট সভা প্রতিনিধি সভায় প্রেরিত যে বিলটি পাঠায় সেই বিলটি সিনেট সভা পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় অন্যতম কাজ হল অর্থ সংক্রান্ত বিষয়ক ক্ষমতা। আমরা জানি অর্থ সংক্রান্ত যাবতীয় বিল বা বাজেট একমাত্র প্রতিনিধি সভায় উত্থাপিত হতে পারে। এই বিলটি সে দেশের সিনেটে উত্থাপিত হয় না। তবে প্রতিনিধি সভা যে অর্থ বিল বা বাজেট পেশ করে থাকে, পেশ করার পর সেটি তারা পাঠাতে হয় সিনেটের কাছে। এখানে সিনেট ওই বিলের শিরোনাম ছাড়া আর সব কিছু পরিবর্তন বা পরিমার্জন করতে পারে। সে এমনভাবে পরিবর্তন বা পরিমার্জন করতে পারে যে বিলটি কোনো কোনো সময়ে একটি নতুন বিলে পরিণত হতে পারে। অর্থ সংক্রান্ত এই ক্ষমতাটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয় কাজ হল শাসন বিষয়ক ক্ষমতা। শাসন বিষয়ক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকে। সেখানে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি
মন্ত্রিসভার সদস্য উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে সিনেট ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকে। তবে এই সকল কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে যাবতীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে কিন্তু সে দেশের রাষ্ট্রপতির ওপর। তবে রাষ্ট্রপতি এই সকল পদে ব্যক্তিদের নিয়োগ করলেও সিনেটের কিন্তু অনুমোদন প্রয়োজন হয়। আর সিনেট যদি না অনুমোদন করে তাহলে ওই সকল উচ্চপদস্থ ব্যক্তিদের কিন্তু নিয়োগ করা সে দেশের পক্ষে সম্ভব হয় না। তবে কোনো কোনো সময়ে এই যে সিদ্ধান্ত গ্রহণ করেন রাষ্ট্রপতি, সেক্ষেত্রে সিনেট কিন্তু অনুমোদন সেটা দিয়েই থাকে। অতঃপর রাষ্ট্রপতি সেই বিষয়টি কার্যকর করার ভূমিকা গ্রহণ করে থাকেন। চতুর্থ আমরা আলোচনা করব বৈদেশিক বিষয়ক ক্ষমতা, অর্থাৎ পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ সিনেটের হাতে বৈদেশিক অর্থাৎ পররাষ্ট্র সংক্রান্ত ব্যাপক ক্ষমতা আছে। এক্ষেত্রে আমরা দেখেছি রাষ্ট্রপতি বৈদেশিক রাষ্ট্রের সাথে সম্পর্ক, চুক্তি, পররাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয়ে তিনি সম্পর্ক স্থাপনে উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগ গ্রহণ করার পর বা সেটি কার্যকরী করার পর আমাদেরকে পেশ করতে হয় সিনেটে। আর সিনেট সেটা অনুমোদন প্রাপ্ত হলে তবে সেটি সে দেশের সংবিধানে লিপিবদ্ধ হয়। এছাড়াও আমরা দেখেছি সিনেট কোনো কোনো সময়ে এই পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করে থাকেন বা অনুরোধ করে থাকেন। আর রাষ্ট্রপতি সিনেটের সেই সকল বিষয়গুলি, অনুরোধের বিষয়গুলি কার্যকর করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে থাকেন। পঞ্চমত আমরা আলোচনা করব বিচার সংক্রান্ত ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট বিচার সংক্রান্ত ক্ষমতার বিষয়ে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকেন। সে দেশের প্রতিনিধি সভা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উচ্চপদস্থ কর্মচারীদের বিরুদ্ধে যদি প্রতিনিধি সভা কোনো অভিযোগ আনে, সেই সকল অভিযোগের ভিত্তিতে সিনেট সভা একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে থাকেন। আর সেই তদন্তে যদি প্রমাণিত হয় সেই সকল ব্যক্তি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাহলে সিনেট সেই সকল ব্যক্তিদের পদচ্যুত করতে পারেন। অবশেষে আমরা আসব নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নির্বাচনে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই প্রতিদ্বন্দ্বিতা করার ফলে কোনো প্রার্থী যদি সংখ্যাগরিষ্ঠ ভোট না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সিনেট প্রথম সর্বোচ্চ ভোট প্রাপ্তকারী দু ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করে থাকেন। আর এই নির্বাচন সংক্রান্ত এই যে ক্ষমতা একমাত্র সে দেশের সিনেট সবাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রতিনিধি সভার এখানে কোনো কার্যকরী ভূমিকা নেই। এখানে আমরা একটা কথা বলে রাখি যে
আমরা এই যে সকল বিষয়গুলি আলোচনা করি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে পাশে থাকবে এবং আমাদেরকে সৎ উপদেশ আমাদেরকে দেবে। কারণ তোমাদের পরামর্শ অনুযায়ী একমাত্র এই চ্যানেলটি শেষের কবিতা সুন্দরবন শিক্ষামূলক যে চ্যানেলটি কিন্তু আমরা পরিচালনা করতে উদ্যোগী হয়েছি। আমরা জানি অসংখ্য ছাত্রছাত্রী এই চ্যানেল দ্বারা উপকৃত এবং গত 7 দিনের মধ্যে প্রায় 10 থেকে 15,000 ছাত্রছাত্রী এই চ্যানেলটি দেখছেন এবং উপকৃত হচ্ছেন। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবে। আমাদের এছাড়াও শেষের কবিতা blog.com একটা চ্যানেল আছে, সেখানে আমাদের সমস্ত নোটস, অতি বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক লেটেস্ট নোটস কিন্তু আমরা তৈরি করে থাকি। সেগুলো কিন্তু আমরা এখানে রেখে দিই। অনেক ছাত্রছাত্রী সেখান থেকে নোটস নিয়ে তারা পড়াশোনা করে। আর তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তা আমাদেরকে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা জানালে আমরা তোমাকে সেটা দিয়ে সহযোগিতা করতে পারি। এটুকু আশা প্রত্যাশা তোমাদের উপরে আমাদের আছে। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো এক সকালে বা কোনো একটা সময়ে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।